আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি শাহবাগের মোড় থেকে। ঠিক বলা যায় যে এই মুহূর্তে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে ঢাকার শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুহূর্তে উত্তাল। এবং যখনই 9:45 খবর প্রকাশ হয়েছে বা খবর এসেছে 9:45 শরীফ ওসমান হাদি দুনিয়ার জীবনের যে হায়াত এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, ঠিক তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়ায় মানুষের যে আবেগ, ভালোবাসা এবং তার পাশাপাশি যে ক্ষোভ সব কিছু প্রকাশ পেতে শুরু করে। এবং তার পরবর্তীতে ঠিক আগে থেকে মানুষের যে ক্ষোভ, মনের ভিতরে যে উত্তাল ঢেউ, এই শরীফ ওসমান হাদিকে যেভাবে হত্যা চেষ্টার উদ্দেশ্যে গুলি করে সন্ত্রাসীরা গুলি করেছিল, ঠিক এক সপ্তাহ পরে শরীফ ওসমান হাদি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ঠিক এই খবর যখন ছড়িয়ে যায় শরীফ ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তিনি আর নেই, ঠিক তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে মুক্তিগামী ছাত্র জনতা, সাধারণ মানুষ, তারা ঠিক আজকে এক সপ্তাহ ধরে যে তাদের ভিতরে যে ক্ষোভ, ঠিক যখনই তারা এই খবরটি তারা পেয়েছে তখনই সাথে সাথে তারা শাহবাগ মোড়ে এসে তারা জড়ো হয়েছে এবং সেখানে তারা স্লোগানে উত্তাল পুরো শাহবাগ মোড়। জুলাইয়ের আন্দোলনে যেভাবে উত্তাল হয়েছিল এই শাহবাগ মোড়ের মধ্যে, ঠিক সেই উত্তালের আবারও সেই উত্তাল পরিস্থিতি, সেই উত্তালের স্লোগান আমরা দেখতে পাচ্ছি শাহবাগ মোড়ে। এবং জুলাইয়ের আন্দোলনে যেভাবে জুলাই যোদ্ধাকে তারা হত্যা করেছে, সুতরাং এই সরকার এই সম্পূর্ণ দায়ভার নিতে হবে এই হত্যার। যদি হাদি আবার ফিরে আসে তাহলে আপনার আন্দোলনের রূপে কি ধরনের রূপ হবে? আর হাদি যদি হারিয়ে যায় তাহলে আপনাদের আন্দোলনের কি ধরনের রূপ? হাদি যদি হারিয়ে যায় তাহলে আমরা চাইবো এই সরকার যাতে 1 মিনিট। এই যে আজকে এক সপ্তাহ হয়ে গেল, এখনও শরীফ ওসমান হাদির যিনি মূল হত্যাকারী গুলি চালিয়েছিল তাকে গ্রেপ্তার করতে পারেনি, এই ব্যাপারে আপনাদের মন্তব্য? যে সাউয়া মাউয়া ছিঁড়ে ফেলা ছাড়া আর কোনো উপায় নাই। যারা ইনিয়ে বিনিয়ে, যারা সুশীলতা দেখিয়ে, যারা আমার ভাইয়ের হত্যার প্লট তৈরি করেছে, আমাদের হাদি আজ আমাদের মাঝে নেই, আমাদের রক্ত টকবক করছে। আজ থেকে গ্রাম মহল্লায় সার্বভৌমত্ব রক্ষা এবং ভারতীয় আধিপত্য বিরোধী নতুন ঐক্য গড়ে তোলা হবে এবং সেই ঐক্যের মাধ্যমে প্রত্যেকটি এলাকায় যত স্বৈরাচারের দশর এখনো ঘাপটি মেরে আছে, আমরা তাদেরকে সুযোগ দিয়েছিলাম ভালো হওয়ার জন্য। ঠিক আসলে যেমনটা বলছিলাম, এখানে আসা ছাত্র জনতা, সকল শ্রেণী পেশার মানুষ ওসমান হাদির মৃত্যুর খবর পেয়ে তারা এসেছে। বলা যায় যে ঠিক জুলাইয়ের আন্দোলনে যেভাবে স্বৈরা শাসকের বিরুদ্ধে ঐক্য, এই শাহবাগ মোড়ে উত্তাল সময় পার করছিল ঐক্যবদ্ধ হয়ে, যেভাবে স্বৈর শাসকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নেমেছিল। ঠিক আমরা দেখতে পাচ্ছি যে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর পেয়ে তারা আজকে আবার সেই ঐক্যবদ্ধ হয়ে তার ঠিক একটাই স্লোগান সেটি শোনা যাচ্ছে, সেটি হচ্ছে শরীফ ওসমান হাদি হাদি, তুমি কে আমি কে, হাদি হাদি। এবং আমার যদি ঘটনার যে সূত্রপাত সেটি কিন্তু ঠিক এক সপ্তাহ আগে গত শুক্রবারে শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয় বিজয়নগর কালভার্ট মোড়ে যে রাস্তাটি রয়েছে, ঠিক সেখানে জুমার নামাজের পরে তিনি তার আসনের ভোটারদের সাথে তিনি দেখা করে তিনি নামাজ শেষে মসজিদের সামনে থেকে ফেরার পথে সেই সন্ত্রাসী শরীফ ওসমান হাদিকে দুইবার গুলি করে এবং গুলি করার পরে এবং তাকে হত্যার চেষ্টার উদ্দেশ্যে গুলিটি করা হয়। এবং গুলিটি করা হয়েছিল সবাই যেটি জানেন সেটি হচ্ছে তার মাথায়, এবং সেটি মাথার ভেতর দিয়ে গুলিটি বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরেও কিন্তু শরীফ ওসমান হাদিকে সর্বোচ্চ চিকিৎসা বাংলাদেশের মধ্যে দিয়েও তাকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। ঠিক
সেইটি করা যায়নি এবং উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে তাকে পাঠানো হয়। কিন্তু সেখানেও তার শারীরিক যে অবস্থা, তাকে যে হত্যার উদ্দেশ্যে যেভাবে গুলি করা হয়েছিল এবং খুবই সেন্সিটিভ জায়গা যেটি হচ্ছে মস্তিষ্ক এবং মাথা, ঠিক মগজের পাশ দিয়ে তার গুলিটি তাকে করা গুলিটি বের হয়ে যায় এবং ঠিক সে কারণে তাকে আসলে মানে দীর্ঘ এই সময় 1 সপ্তাহের উপরে সময় ধরে তাকে সিঙ্গাপুরে চিকিৎসা দেওয়া হলেও তাকে আসলে বাঁচানো যায়নি। তবে 1 সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শরীফ ওসমান হাদির হত্যার সাথে জড়িত যারা, যে প্রকৃত আসামি যে হত্যাকাণ্ডের জড়িত ছিল, তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি অন্তর্বর্তী সরকার। এবং এই নিয়ে মানুষের যে ক্ষোভ, সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। ঠিক ঠিক আমরা আসলে এই মুহূর্তে শাহবাগের যে দৃশ্য, সেটি আমরা দেখাচ্ছি। ঠিক এই যে গত 1 সপ্তাহ ধরে যে ক্ষোভ মানুষের ভিতরে দেখা গিয়েছে, ঠিক সেই ক্ষোভের বহিঃপ্রকাশ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঠিক আজকে এই মুহূর্তে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে ঐক্যবদ্ধ হয়ে মানুষ তারা এই মুহূর্তে বিক্ষোভ করছে, লিগ দর জেলে বর। এই 1 সপ্তাহের ভিতরে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ হয়েছিল শরীফ ওসমান হাদির এই হামলার এই ঘটনার পরে, এবং শাহবাগের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে সেখানে ঐক্যবদ্ধ সর্বদলীয় সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে সেখানে সমাবেশ হয়েছিল এবং সেখান থেকেও এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে মেসেজ দেওয়া হয় যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এই দায়িত্বে যারা আছে আসলে এখন পর্যন্ত সেই প্রকৃত আসামিদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তবে শরীফ ওসমান হাদি সে জুলাইকে ধারণ করে সারা বাংলাদেশের মানুষের মনে সে জায়গা করে নিয়েছে এবং জুলাইকে ধারণ করে বাংলাদেশপন্থী যে চিন্তা ভাবনা, সব কিছুর বহিঃপ্রকাশ আমরা দেখতে পেয়েছি তার কথাবার্তা আচরণের মধ্যে। এবং শরীফ ওসমান হাদির কোনো আসলে আমরা যেটি দেখলাম সেটি কোনো তার রাজনৈতিক পরিচয় ছিল না, এবং সে একজন জুলাই যোদ্ধা হিসাবে জুলাইকে ধারণ করে তিনি এই 1.5 বছর আমরা দেখতে পেয়েছি তিনি তার যে অ্যাক্টিভিজমগুলো তিনি করেছেন এবং ইনকিলাব কালচার সেন্টার সেখানেও তিনি কাজ করেছেন। দেশের বাংলাদেশের যে সংস্কৃতি এবং মুসলিম জাতির যে সংস্কৃতি নিয়েও তিনি কাজ করেছেন এবং তিনি সর্বশেষ তিনি ঢাকার 8 আসনে তিনি স্বতন্ত্র নির্বাচনে প্রার্থী হয়েছেন। এবং ঠিক শরীফ ওসমান হাদির ব্যাপারে যেটি বলছিলাম, তিনি বাংলাদেশপন্থী বাংলাদেশকে ধারণ করে ভারতীয় যে আগ্রাসন, ভারতের যে প্রভাব বিস্তার, ঠিক শরীফ ওসমান হাদিকেই যে ভারতের যে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হয়েছিল এবং তিনি আসলে বলেছিলেন, সবসময় তিনি তার বক্তব্য সবসময় বলতেন যে তিনি শহীদ হবেন। তিনি যে কথাগুলো বলতেন, তিনি বলতেন আসলে তার এসব কথার কারণে হয়তো আওয়ামী লীগ তারপরে গুপ্ত হামলা চালাতে পারে, ভারত তাকে টার্গেট করতে পারে এবং তাকে টার্গেট করে গুলি করতে পারে। এবং তিনি আসলে যে শহীদি মৃত্যুর যে ইচ্ছা বা কামনা এবং শহীদি মৃত্যু হলে কি মর্যাদা পাওয়া যায়, সেই সকল বিষয় আমরা দেখতে পেলাম যে তিনি বিভিন্ন গণমাধ্যমে যখন কথা বলতেন সেই সকল বিষয় নিয়ে তিনি কথা বলতেন। তবে তিনি তার মধ্যে কোনো পিছুটান ছিল না এবং তার সাহসিকতা দিয়ে তিনি সবসময় তার বিপদ হবে জেনে আমরা দেখতে পেলাম যে তিনি মাঠে থাকতেন, তিনি তার প্রোগ্রামগুলো করতেন এবং তার যে রাজনৈতিক আসন ঢাকা 8 সেখানেও তিনি আমরা দেখতে পেলাম যে তিনি ব্যতিক্রমীভাবে তিনি তার নির্বাচনী প্রচারণা তিনি কাজ করতেন। এবং আমরা দেখতে পেলাম যে তার প্রচারণার কাজ এতই ব্যতিক্রম ছিল, সেটি হচ্ছে তিনি বেশ তার কয়েকজন সহযোগীকে নিয়ে তিনি এই রাজনৈতিক প্রচারণার কাজ করতেন এবং তিনি ফজরের নামাজ পড়ে তিনি বের হয়ে যেতেন এবং কোনো সময় তিনি মসজিদের সামনে, কোনো সময় তিনি পার্কের সামনে এবং গিয়ে সেখানে তিনি
এই ভোরবেলা মানুষের সাথে তিনি কথা বলতেন, তার নির্বাচনী প্রচারণার কাজগুলো করতেন। এবং তিনি তার প্রচারণার কাজে আরেকটি বিশেষ ব্যতিক্রমী, সেটি হচ্ছে তিনি যে খাবারগুলো নিয়ে যেতেন সেটি হচ্ছে যে মুড়ি আর বাতাসা। এবং তিনি এটি নিয়ে আসলে বলেছিলেন যে এটি নিয়ে কেন যাচ্ছেন। তিনি বলেছিলেন যে তার কাছে তো কোনো অর্থ নেই, বা তিনি বাংলাদেশের যে সংস্কৃতি দীর্ঘদিন ধরে যে সংস্কৃতি চলে আসছিল, যে সংস্কৃতিগুলো ঢাকা পড়েছিল, সে সংস্কৃতিগুলো তিনি আবার তুলে ধরতে চান। এবং এই কারণেই তিনি মুড়ি বাতাসা নিয়ে তিনি